শ্যামসুন্দর ও নিরুপমা স্কুল লাইফের বন্ধু। দুজন পেশাগত কারণে দুই ভিন্ন মেরুতে অবস্থান করলেও তাদের মধ্যেকার বন্ধুত্ব আজও অটুট। উইকেন্ডে ক্যাফেতে বসে আড্ডা দেয়া হোক কিংবা দুই মূর্তিতে সময় কাটানো, এসবেই ওরা অনেক বেশি আনন্দ খুঁজে নেয়। এমনই একদিন এক প্রকার কাকতালীয়ভাবেই দেখা হয় ওদের মামার সঙ্গে। কি এই মামা, বা কাকে ওরা ওদের মামা বানালো, কিংবা তার কথা হঠাৎ এখানে কেনই বা বলছি? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের গল্পে, যেখানে মামার কনফারেন্স কলে বলা ঘটনা আমরাও শুনে নেব। চলুন তবে শুরু করা যাক অগোছালো একঘেয়েমনির শান্তি টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরের আজকের বিশেষ নিবেদন বজ্রশেখর আগুনবাগী সিরিজের প্রথম গল্প ধূমাবতী সাধনা। একটা রোদ ঝলমলে বিকেলে অফিস থেকে সবে বের হয়েছি। নিরুপমার ফোনটা ধরতেই নিরুপমা একটু উত্তেজিত স্বরেই বলল, কি রে স্যাভি, বেরোলি জেল থেকে? স্যাভি অর্থাৎ আমি? না না, আমার আসল নাম স্যাভি নয়, ওটা আমার নামের শর্ট ফর্ম। আমার ভালো নাম শ্যামসুন্দর রানা। আমি পেশায় একজন আইটি কর্মী। আমি বললাম, হ্যাঁ রে, সবে মাত্র। তুই? নিরুপমা সান্যাল আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড বলা চলে। ও পেশায় ভেটেরিনারি ডাক্তার। প্রায় প্রতিদিনই চেম্বার করে শহরের বিভিন্ন জায়গায়। আমাদের দুজনের পেশাগত জীবন আলাদা আলাদা হলেও আমরা দুজন যাকে বলে অভিন্ন হৃদয় বন্ধু। এই যেমন এখন আমি বেশ বুঝতে পারছি যে নিরু নিশ্চিতভাবে কোনো বিশেষ কথা বলতেই ফোন করেছে। আমি তো চেম্বার শেষ করলাম। শোন না, বলছি আজ একবার বজ্রপাত হবে নাকি? ওর এই কথাটার অর্থ বুঝতে আমার বিন্দু মাত্র অসুবিধে হলো না। ও বজ্র মামার থেকে গল্প শোনার কথা বলছে। যবে থেকে আমার বন্ধুর আইটিউব চ্যানেলে অভিশপ্ত পাশা গল্পটা শুনেছে, তবে থেকেই ও যাকে বলে তীর্থের কাক হয়ে বসে আছে ওনার থেকে আরও কিছু ওরকম অদ্ভুত সুন্দর ঘটনা শুনবে বলে। বজ্রমামা আমার রক্তের সম্পর্কের কেউ হন না ঠিকই, তবে তাতেও নিজের মামার থেকে কম মনে হয় না কিছুতেই। একজন রাস ভারী ভদ্রলোক। ওনার জীবনের অনেকটা সময় কেটে গেছে একেবারে প্রত্যন্ত গ্রামে গঞ্জে। জীবনের শেষ পর্যায়ে এসে কলকাতায় এসেছেন মামা। না, এমনি এমনি নয়, এসেছেন নিজের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসা করানোর জন্যই। ওনার জীবন সত্যিই বড় দুঃখের। সাত কুলে আত্মীয় বলতে কেউই প্রায় নেই। একটা সময় মানুষের মঙ্গলের স্বার্থে বিনা অর্থে অনেক মানুষের উপকার করেছিলেন মামা, কিন্তু বর্তমানে তার টাকার বড়ই প্রয়োজন হয়ে পড়েছে। নিজের চিকিৎসা করানোর যে বিপুল অর্থ খরচ, সে পুষিয়ে উঠতেই একরকম কলকাতায় এসে ভাড়া বাড়ির এক কামরায় ঘরেই হাত দেখা কুষ্টি বিচার শুরু করেছেন তিনি। নিরুপমা তো নিজেই একদিন উদ্যোগ নিয়ে একটা আইটিউব চ্যানেল খুলে দিয়েছে মামার। নিরুপমার তৎপরতায় একজন বেকার লোককেও রাখা হয়েছে যে সমস্ত ভিডিও শ্যুট, সেসব এডিট, তারপরে পোস্ট, তারপর আনুষঙ্গিক ভিডিও, সেই সমস্ত জিনিস দেখছে। সেখানে রোজ নিয়ম করে সমস্ত রাশির রাশিফল সম্বন্ধে মামা সবাইকে অবগত করেন। টুকটুক করে সেই চ্যানেলটা গতকালই 1,00,000 মানুষের পরিবার হয়েছে। নিরুপমার সাথে ওনার আলাপের বিষয়টা খুব অদ্ভুতভাবেই হয়েছিল। বেশ কিছু মাস আগের ঘটনা। আমি আর নিরু একদিন একটা ক্যাফেতে কফি খাওয়া শেষ করে নিজেদের মতো গল্প করতে করতে রাস্তায় দিয়ে হাঁটছি। হঠাৎ করেই পিছন থেকে একটা গুরু গম্ভীর গলায় ডাক শুনলাম, নিরুপমা। নর্থ কলকাতার অচেনা অলিগলিতে হঠাৎ করে কে যে এমন অদ্ভুতভাবে নিরুর নাম ধরে ডাকছে সেটা দেখবার জন্য পিছন ফিরি দুজনেই। দেখি একজন সৌম্যকান্তি ভদ্রলোক দাঁড়িয়ে, মাথায় চুল, দাড়ি গোঁফ একেবারেই সাদা, পরনে একটা রক্ত লাল ধুতি আর গায়ে ফেলা
নামাবলী। ডান হাতে কি সব তাবিজ বাঁধা, গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা, কাঁধে আধ ময়লা একটা পুটুলি গোছের ব্যাগ, আর বাম হাতে একটা কিপ্যাড ফোন। নিরুপমা একটু ভুরু কুঁচকে প্রশ্ন করে, আপনি আমাকে? লোকটি কিছু বলতে না দিয়েই হঠাৎ বলেন, মা, তোমার সামনে বড় শুভ দিন আসতে চলেছে। তোমার ডাক্তারখানার অবস্থা এতটাই ভালো হবে যে তুমি সময় দিয়েও কুলিয়ে উঠতে পারবে না। তোমার কপালে স্পষ্ট সেই চিহ্ন দেখতে পাচ্ছি। নিরুপমা বেশ আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন একটি মানুষের মতো টিপ করে লোকটিকে প্রণাম করে নিল। তারপর হাত জোর করে বলল, আপনার কথা যদি সত্যি হয় তবে আমি নিজে আপনাকে সবটা জানাবো। আপনার নাম আর ফোন নাম্বারটা আমাকে একটাবার দেবেন? লোকটি স্মিত হেসে নিজের গভীর দৃষ্টি দিয়ে মুহূর্তখানেক তাকিয়ে রইল নিরুপমার দিকে। তারপর ফোন নাম্বার আর নাম জানল। ওনার নাম বজ্রশেখর আগমবাগীশ। সেই প্রথম দেখা। বলতে নেই তার ঠিক দুদিন পর থেকেই লোকটির কথা ফলে গেল। নীরুর এতটাই পেশেন্ট হওয়া শুরু করলো যে সকাল 7টায় চেম্বারে ঢুকে সে বিকেল 5টা পর্যন্ত ওঠবার সময়টুকু পাচ্ছিল না। নিরুপমাই একদিন আমাকে বলল, ভাই শোন না, সেই দিন না হয় নাটক করেই প্রণাম করেছিলাম। লোকটার কথা যখন মিলে গেল, একটাবার দেখা করতে গেলে হয় না? সেই আমি আর নিরুপমা দুজনেই ওনাকে ফোন করে ওনার ঠিকানা জোগাড় করলাম। পটলডাঙ্গা লেনের ডান হাতের 4 নম্বর বাড়িটার নিচের তলায় উনি নাকি ভাড়া থাকেন। আমরা একদিন মিষ্টি ফল এসব নিয়ে ওনার বাড়িতে গিয়ে উঠলাম। বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়। পলেস্তারা খসে যাওয়া ইট বেরিয়ে আসা দেওয়াল, তেলচিটে কয়েকটা কাপড় অগোছালোভাবে রাখা একটা ভাঙা আলনায়, দেয়ালে টাঙানো একটা মা তারার ছবি, যেটাকে দেখলে সহজে মায়ের ছবি বলে ঠাহর করাও যায় না। তেল সিঁদুরের ফোঁটায় ফোঁটায় আর দীর্ঘদিনের অপরিষ্কার থাকার ফলে মায়ের চোখ দুটো খুব কষ্ট করে চিনে নিতে হয়। ঘরের মেঝেতে 2টো তোষক ফেলে বিছানা করা, সেখানের তেলচিটে চাদর আর পাতলা বালিশ রাখা, তারই একপাশে জড়ো করে রাখা একটা শত ছিন্ন মশারি, ঘরের একটা কোণে রাখা একটা ছোট্ট হাঁড়ি যার গায়ে আগুনে পুড়ে পুড়ে কালো ছোপ পড়ে গেছে, তারই পাশে একটা ছোট্ট স্টোভ, আর অন্য পাশে একটা টোল খাওয়া কলাইয়ের বাসন আর একটা কুঁজো, যার মুখে উল্টে রাখা একটা স্টিলের গ্লাস। আমরা সেই দিনই বুঝেছিলাম ওনার অবস্থা ঠিক কেমন। তারপর কথাবার্তা বলতে বলতে জানতে পেরেছিলাম ওনার অসুখের কথা। এটাও জানতে পেরেছিলাম ওনাকে দেখবার কেউ নেই। সেই দিনই আমি আর নিরুপমা দুজনে মিলেই ওনার সাথে কথাবার্তা বলে তারপর আমরাই ওনাকে প্রস্তাব দিই যে আপনি হাত দেখুন, যে কাজগুলো এতদিন আপনি মানুষের উপকার করতে করেছেন, আজ না হয় নিজেকে আরও কিছুদিন বেশি বাঁচিয়ে রাখবার জন্য করুন। প্রথমে উনি রাজি না হলেও নিরুপমার কথার যুক্তির কাছে শেষ পর্যন্ত ওনাকে হার মানতেই হয়েছিল। সেই থেকেই চলেছে। আমরা সময় পেলেই ওনাকে ফোন করে গল্প শোনার আবদার করি, আর উনিও ওনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদের শোনান। আজ নীরুর মতলব যে গল্প শোনা তা বেশ বুঝতে পারছি। শনিবারের আলসে বিকেলের পড়ে আসা রোদ গায়ে মেখে বাসে উঠতে উঠতে বললাম, তাহলে পাখির বাসায় গিয়ে কল করছি। হ্যাঁ, তুই কনফারেন্সে নিস। মার্চ মাসের এই ভ্যাপসা গরমে ঘামে ভিজে একটা অদ্ভুত ঘরমাক্ত বিভিন্ন মানুষদের শরীরের গা গুলিয়ে ওঠা গন্ধ আর পারফিউমের সৌরভে সুরভিত হয়ে আছে পুরো বাস। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর বাসে একটা সিট পাওয়া গেল।
বসতেই জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া লাগলো মুখে। এসির থেকেও বেশি আরাম অনুভব করলাম বলে মনে হলো। সবে মাত্র চোখটা বুঝবো ভাবছি, ঠিক তখনই বাসের কন্ডাক্টর টিকিট টিকিট করতে করতে চলে এলো সামনে। বেজার মুখে টিকিটটা কেটে চোখ বুঝলাম। ঘুম এলো না। খানিকক্ষণ চোখ বুজিয়ে বসে থাকবার পর একটা তন্দ্রা মতন এসে ঘিরে ধরল বটে। তবে সবই বুঝতে পারছিলাম, কোথায় বাস থামছে, লোকজন কতটা খালি হচ্ছে, সবটাই। আমার স্টপেজ ডানলপ এসে গেল। আমিও তড়িঘড়ি নেমে পড়লাম। ওখানের একটা 24 তলা বহুতলের 20 তলায় পাখির বাসায় আমি একাই থাকি। আমার বাবা মা গ্রামে থাকেন, আর চাকরি সূত্রে আমি এখানে। ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে স্নান সেরে একটা বড় মগে চা বানিয়ে নিলাম নিজেই। সেই মাগে সিপ করতে করতে বারান্দায় গিয়ে বসে সেখানে হলদেটে আলোটা জ্বেলে দিলাম। ফোন করলাম নীরুকে। নীরু একবারেই ফোন ধরলো, বলল, দাঁড়া, কনফারেন্সে নিচ্ছি। ফোনটা রিসিভ করে মামা বললেন, কি ভাগনা? হ্যাঁ ভাগ্নি, তোদের মামার কথা মনে পড়লো? তাহলে বল, মামার বাড়ির পথ তো বোধ হয় ভুলেই গেছিস। হ্যাঁ, আমি বললাম, না গো মামা, বড্ড কাজের চাপ, একদম সময় পাচ্ছি না যে। যাই হোক, আমাদের কিন্তু একটা আবদার আছে। আমি বেশ বুঝতে পারছি আবদারটা ঘটনা শোনার। কি, তাই তো? আমরা দুজনেই একসাথে বললাম, হ্যাঁ ওই আর কি। মামা খানিকটা হেসে বললেন, বেশ বেশ বেশ, আবদার যখন করেই ফেলেছিস তখন তো তা রাখতে হবেই। হ্যাঁ, আমি বেশ গুছিয়ে বসে পড়লাম। চোখটা বুজে দেয়ালে মাথা ঠেকিয়ে কানে গুজে নিলাম হেডফোনটা। নীরুও বোধহয় সেটাই করলো। আর মামা শুরু করলেন, সেইবার একটা উপনয়নের নিমন্ত্রণ পেয়ে আমি গিয়ে পৌঁছেছি মুরুলিপুর গ্রাম। যতদূর চোখ যায় পথে দুধারে গ্রাম বাংলার প্রধান ফসল ধানের সবুজ ক্ষেত, মাঝে মধ্যে 2-4টে তাল গাছ, সেখানে কতকগুলো সবুজ টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম বিনোদ বিহারী রায়চৌধুরীর বাড়িতে। সদর দরজা দুধারে রাখা হয়েছে দাঁড়ঘট এবং তার উপরে দুদিকে দুটো শীষ ডাব, তার গায়ে আঁকা রয়েছে স্বস্তিক চিহ্ন। দরজার বিম দুটোর গায়ে বাঁধা রয়েছে দুটো কলা গাছ। দরজার একবারে মাথায় আম্রপল্লবের মালা এবং বাসন্তী গাঁদা ফুলের মালা ঝোলানো হয়েছে। সেখানে প্রবেশ করতেই চোখে পড়ল জরুরিকালীন তৎপরতায় একজন ঠাকুর ও তার সহকর্মীরা মিলে সমস্ত খাদ্যের আয়োজনে ব্যস্ত রয়েছে। আমাকে দেখতে পেয়ে গৃহকর্তা এগিয়ে এলেন। খাতির যত্নের কোনো ত্রুটি হলো না। ওনার সঙ্গে বসবার ঘরে গিয়ে বসতেই ওনার গিন্নি কাঁচা থালায় প্রায় 10 প্রকারের মিষ্টি নিয়ে এসে রাখলেন। সেই দিনই বেলায় উপনয়নের কাজ বেশ ভালোভাবেই মিটে গেল। গৃহকর্তার অনুরোধে আরও কিছুদিন ওখানেই থাকবো ঠিক করলাম। উপনয়নের পরের দিন সকালে গৃহকর্তার পুত্র উদ্দালক আমায় প্রণাম করে পাড়ার কোনো একজন শিক্ষকের কাছে পড়তে গেল। ওর প্রণাম করবার সময় কেন জানি না মনে হলো ছেলেটা সম্পূর্ণ সুস্থ অবস্থায় নেই। মুহূর্ত খানেকে ঝটিকা সফরের মতো আলাপে কোনো মন্তব্য করে গৃহকর্তার চিন্তা বাড়ানোর খুব একটা ইচ্ছে আমার হলো না। বেশ কিছুক্ষণ পর আরও বেলায় দুপুরের আহার সেরে আমি একটু হাঁটতে বেরোলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করবার পর বাড়িতে ঢুকেছি। দেখলাম একজন লোক গৃহকর্তার সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে কিসব কথাবার্তা বলছেন। তাতে গৃহকর্তাকে বেশ উদ্বিগ্ন দেখালো। আমি ওনাদের দিকে এগিয়ে গেলাম। যা বুঝলাম সেটা খানিকটা এরকম। উদ্দালক বরাবরই লেখাপড়ায় প্রথম সারির ছাত্র। সে ভীষণ পরিশ্রমী এবং পঠন পাঠনের প্রতি যথেষ্ট নিষ্ঠাবান। ছোট থেকে 11 ক্লাস পর্যন্ত কখনোই তাকে পড়াশোনার বিষয়ে কিছুই বলতে হয়নি।
উপরুক্ত স্কুল কিংবা পড়ানোর শিক্ষকেরা সর্বদাই ওকে বেশ ভালোবাসে এসেছেন ওর পড়াশোনার মান এবং জিজ্ঞাসু মনোভাবের কারণে। সেরকমটাই চলছিল। কিন্তু বিগত কিছু সপ্তাহ ধরে ওর শিক্ষক সুশোভন বাবু নাকি ওর মধ্যে কিছু পরিবর্তন খেয়াল করেছেন। তার নাকি পড়াশোনায় মন নেই। পড়তে গিয়ে একবারেই চুপচাপ এক কোণে গিয়ে বসে থাকে। যে ছেলেটা সব দিন একবারে সামনের সারিতে বসতো, সে হঠাৎ করেই একদম শেষের একটা কোণে গিয়ে নিজের জায়গা করে নিচ্ছে। শুধু সেখানেই শেষ হলে হয়তো তাকে গৃহকর্তার কাছে ছুটে আসতে হতো না এইভাবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওর পাশে কাউকে বসতেই না দেওয়ার একটা অদ্ভুত নাছোড়বান্দা প্রবৃত্তি। অর্থাৎ ঘরে আর কোনো ছাত্র বসার জায়গা না থাকলেও উদ্যালকের পাশের ফাঁকা জায়গায় অন্য কেউ বসতেই পারবে না। এই অদ্ভুত কাণ্ড কারখানার কোনো যুক্তি খুঁজে না পেয়ে উনি সমস্ত কথা জানাতে এসেছেন বিনোদবাবুকে। ওকে জিজ্ঞাসা করলে নাকি ও একটা ছেলের নাম করছে। শুভ আমার পাশে বসে আছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে আমার পাশে অন্য কেউ কি করে বসবে? আচ্ছা, আপনি কি চেনেন এই শুভ নামের ওর কোনো বন্ধু আছে কিনা? একটু খোঁজ নিয়ে দেখুন সম্ভব হলে। আর ছেলেটাকে ভালো ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন। একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে এরকম চুপচাপ একদম অন্যরকম হয়ে যাচ্ছে, এসব তো হতে দেওয়া যায় না। আর সব থেকে বড় কথা, অভিজ্ঞানের ছাত্র। এইভাবে চলতে থাকলে তো খুবই খারাপ অনভিপ্রেত কিছু ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যাবে। আপনি একটু দেখুন বিষয়টা। আমার তো মনে পড়ছে না শুভ নামের কোনো বন্ধু উদ্যালকের আছে বলে। ঠিক আছে, আপনি যখন বললেন আমি দেখব। গৃহকর্তা চিন্তিত মুখ দেখে আমি প্রশ্ন করলাম, আচ্ছা ঠিক কবে থেকে এমনটা হচ্ছে বলতে পারবেন? গৃহকর্তা বললেন, সে প্রায় অনেকগুলো দিন হয়ে গেল। আমি সেই মুহূর্তে গৃহকর্তাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করলাম না। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হেঁটে চললাম ধান ক্ষেতের একটা আলপথ ধরে। বেশ কিছুক্ষণ ওইভাবে হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে একটা বাঁধানো পুকুর ঘাটে সিঁড়িতে এসে বসলাম। জলের উপর দিয়ে খুব হালকাভাবে শীতল বাতাস বয়ে আসছে। নিমেষেই সেই হাওয়ায় ক্লান্তি দূর হয়ে গেল। তারপর ওখানে বসে বসেই কখন যে ঘুম এসে গেছে মনে পড়ছে না। চোখ খুলে দেখি অন্ধকার নেমেছে। ঝিঝি পোকার দল এক নাগাড়ে ডেকে চলেছে দূরের ওই বাঁশ বগনের দিক থেকে। শিয়ালের ডাকও কানে এলো। আমি উঠে দাঁড়িয়ে একইভাবে ফিরে চললাম। পূর্ণিমা চাঁদের নরম জোছনায় মায়াময় হয়ে রয়েছে চারদিক। অন্ধকারে সয়ে আসা চোখে রাতের গ্রাম বাংলা মন্দ লাগছে না একেবারে। কোথা থেকে প্যাঁচার ডাক ভেসে এলো। আমি ততক্ষণে আলপথ ছেড়ে মাটির রাস্তায় এসে পড়েছি। গ্রামের অধিকাংশ দোকানপাট সেই দিনের মতো বন্ধ হয়ে যাওয়ার তোড়জোড় করছে। সেই সব দেখতে দেখতে আমি গৃহকর্তার বাড়িতে গিয়ে প্রবেশ করলাম। বিনোদবাবু স্ত্রী সাথে সাথে ব্যস্তভাবে আমার সন্ধ্যার অল্প কিছু আহারের বন্দোবস্ত করতে উদ্যত হলেন। আমি আমার জন্য রাখা নির্দিষ্ট ঘরে গিয়ে বসলাম। এখানে তোমাদের একটা কথা বলে রাখা দরকার। আমি যেদিন থেকে বিনোদবাবুর বাড়িতে পৌঁছেছি সেদিন থেকে কেন জানি না আমার মনটা বড্ড খুঁতখুত করছিল। আমি বুঝতে পারছিলাম বাড়িতে কিছু একটা আছে। আর সেই কারণেই আমি ওনাদের বাড়ির লোকজনদের তৈরি কোনো খাবার গ্রহণ করছিলাম না। বিষয়টি অবশ্য একটু গরমিল রয়েছে। আমি খেয়াল করেছিলাম আমি ব্রাহ্মণ
এবং সাধনা করি বলেই আমার যাবতীয় সব রান্না বান্না করছেন ওই বাড়ির একজন ব্রাহ্মণ ঠাকুর। সে যাই হোক, আমি ঘরে গিয়ে বসতেই বিনোদবাবুকে বেশ চিন্তিত চিত্তে আমার ঘরে এসে সামনের কাঠের চেয়ারটায় বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আসলে গিন্নি কিছুই জানে না ঠাকুরমশাই। ওকে বললে ও অযথা দুশ্চিন্তা করবে, তাই ওকে কিছুই বলিনি। কিন্তু উনি একটু ইতস্তত করছেন দেখে আমি বললাম, কিন্তু কি বিনোদবাবু, নিঃসংকোচে আমাকে বলুন। উনি কিছু একটা বলবার উদ্যোগ করছেন, ঠিক তখনই গৃহকর্তা স্ত্রী আমার সন্ধ্যার আহারের সামগ্রী নিয়ে প্রবেশ করলেন। ঘরের একপাশে একটা টেবিলে সেগুলো রেখে ঘুমটা আরও খানিক টেনে নিয়ে তিনি বললেন, নিন, খেয়ে নিন। দুপুর পড়া দুটো পা ঝুমঝুম শব্দ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। বিনোদবাবু বললেন, আসলে ওই খবরটা শোনবার পর আমি ওকে নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলাম ঠাকুরমশাই, কিন্তু উনি সমস্ত কিছু পরীক্ষা করে আমায় জানালেন আমার ছেলের কিছুই হয়নি। আমি বিষয়টা কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন বিনোদবাবু আপনার ছেলের মধ্যে? বিনোদবাবু জানলা দিয়ে বাইরে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনি বললেন বলেই মনে পড়ল, ওনা বেশ কিছুদিন যাবৎ কারোর সঙ্গে সেইভাবে কথা বলছে না, মিশছে না, একা একাই ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। আর ওর মা বা আমি এই ঘরের মধ্যে প্রবেশ করলেই না কেমন যেন কুঁকড়ে যায়, যেন ওর থেকে আমরা কিছু নিয়ে নেব। আর আরও একটা জিনিস আমি খেয়াল করেছি, ও একটা ছোট্ট কলম বুকের কাছে আঁকড়ে নিয়ে বসে থাকে, যেন মনে হয় সবার অলক্ষ্যে না ও সরিয়ে রাখতে চাইছে সেই জিনিসটাকে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, হ্যাঁ, আমি আসলে বুঝতে পেরেছিলাম প্রথম দিন থেকেই। আমার মন কেন জানি না বারবার বলছিল এই বাড়িতে অশুভ কিছু একটা আছে। বিনোদবাবু আরও একটু শঙ্কিত স্বরে বললেন, কি বলছেন ঠাকুরমশাই? আপনি তবে এর কিছু একটা বিহিত করুন। আরও ভয়ঙ্কর কি জানেন? এরকম আরও কিছুদিন চলতে থাকলে আমার যতদূর ধারণা আপনার ছেলের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আমার একবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করা দরকার। আজ অনেকটাই রাত হয়েছে, আমি কাল সকালে একবার ওর সাথে কথা বলবো। বিনোদবাবুর গলাটা ঈষৎ কেঁপে গেল। ও আমার একমাত্র ছেলে ঠাকুরমশাই, ওকে আপনি বাঁচান, যে করেই হোক বাঁচান। পরদিন সকালে সেই প্রথম আমি উদ্দালকের ঘরে গেলাম। ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে এসে ধাক্কা মারল। আমি সেসবে তোয়াক্কা না করে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই খেয়াল করলাম উদ্দালক কেমন যেন একটা গুটিয়ে বিছানার এক কোণে সরে গিয়ে দাঁতে দাঁত ঘষছে। ঘরটার মধ্যে আছে বলতে একটা কাঠের পড়বার টেবিল, সেখানে বই খাতা রাখা, আর রয়েছে একটা বাতি স্ট্যান্ড, তার সামনে একটা কাঠের চেয়ার, টেবিলের পাশে একটা বড় আকারের কাঠের আলমারি, আর তার পাশে একটা বড় আয়না। ঘরের মাঝখানে একটা বিশাল বড় আকারের খাট, সেই খাটের এক কোনায় বসে বিনা কারণেই ভয় কুঁকড়ে যাচ্ছে উদ্দালক। আমি ওর বিছানায় বসে বললাম, কি কেমন আছো? সে ঘাড় নেড়ে উত্তর দিল। আমি আবার জিজ্ঞাসা করলাম, লেখাপড়া করছো তো ভালো করে? সে এবার কেমন যেন একটা অদ্ভুত উত্তর দিল ভাঙা ভাঙা কণ্ঠে। লেখাপড়া করতে আমায় শুভ বারণ করেছে।
আমি জিজ্ঞাসা করলাম, শুভকে? আমার বন্ধু। আচ্ছা, এই বন্ধু কি তোমার বিদ্যালয়ের? সে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, শুভ আমার সাথে স্কুলে যায়, আমার সাথে পড়তে যায়, আমার সাথেই থাকে। আচ্ছা, শুভ তোমায় পড়তে কেন বারণ করেছে? এ বাবা, তুমি তো কিছুই জানো না। লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করলে যে খেতে পাবো তেমন তো কোনো নিশ্চয়তা নেই, আছে? আমি অদ্ভুত একটা কথা শুনে বেশ আশ্চর্য হলাম। বললাম, আচ্ছা, তুমি কি ওর কথা শুনে সমস্ত কিছু করো? ও তো আমার পাশে বসে আছে, জিজ্ঞাসা করো। আমার যা বোঝবার আমি ততক্ষণে বুঝে গেছি। এরপর আর কোনো কথা না বাড়িয়ে আমি ওই ঘর থেকে বেরিয়ে নিজের কক্ষে চলে এলাম। বিনোদবাবু কিছুক্ষণ পরে আমার ঘরে এসে প্রশ্ন করলেন, কি বুঝলেন? আচ্ছা, আপনাদের বাড়িতে কি কোনো উৎসব বা অনুষ্ঠানকে উপলক্ষ করে অনেক জিনিস এসেছে? হ্যাঁ, এই তো সেই দিনই। এটা কিন্তু সেদিনের ঘটনা নয়। তার আগে কবে কি অনুষ্ঠান হয়েছিল মনে করুন। উনি বেশ কিছুক্ষণ ভেবে বললেন, প্রায় মাসখানেক আগে আমার পুত্র জন্মদিন উপলক্ষে আমি সারা গ্রামের লোককে ডেকে খাইয়েছিলাম। হ্যাঁ, সেই সময়, হ্যাঁ সেই সময়, হ্যাঁ, অনেক জিনিস, হ্যাঁ, অনেক জিনিস এসেছিল। এক্ষুনি সেই সমস্ত জিনিস আমার ঘরে আনবার ব্যবস্থা করুন। আমি বলতেই বিনা বাক্য ব্যয়ে উনি সমস্ত ব্যবস্থা করলেন। দুপুরের মধ্যেই সমস্ত জিনিস আমার ঘরে এসে জড়ো হলো। জিনিসপত্রের পরিমাণ দেখে তো আমার মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়। এতগুলো জিনিস এইভাবে একা একা দেখা। আমি বিনোদবাবুকে ডেকে পাঠালাম। বললাম, আপনি কিছু জিনিস দেখবেন, আর আমিও সন্দেহজনক কিছু জিনিস পেলেই আপনাকে দেখাবো। বিকেলের দিকে ঘরের দরজা বন্ধ করে আমরা একটা একটা করে জিনিস পরীক্ষা করতে লাগলাম। বাড়ি শাঁখের শব্দে মুখরিত হয়ে উঠল। সন্ধ্যা প্রদীপ রাখা হলো তুলসী মঞ্চে। প্রায় ঘন্টা তিনেক ধরে সমস্ত জিনিসপত্র খুঁজেও আমরা দুজন যখন কিছুই পেলাম না, তখন হতাশ চোখে একে অপরের দিকে তাকালাম। উনি ইশারা করে বললেন, একটা কলম শুধু বাকি রয়েছে, সেটাতেও কিছু পাবো না ভেবেই কলমটা খুললাম। কিন্তু তারপরই আমার বদ্ধমূল ধারণা একবারে ভেঙে গেল। কলমের মধ্যেই রাখা রয়েছে একটা কাপড়ের টুকরো। সেটা ধুতি জাতীয় কোনো কাপড়ের টুকরো বলে শনাক্ত করতে অসুবিধাও হলো না। আমি তৎক্ষণাৎ বললাম, যা ভেবেছি ঠিক সেটাই হয়েছে বিনোদবাবু। যে করেই হোক আপনার ছেলেকে আমি বাঁচাবো, ওর সামনে কিন্তু বড় বিপদ। বিনোদবাবু আর কোনো কথা বললেন না। রাত্রিবেলা মনটা কেমন যেন খুঁতখুত করছিল ঠিকই, কিন্তু সেসব দিকে বিশেষ আমল না দিয়ে আমি রাত্রের খাওয়া পর্ব শেষ করে নিজের ঘরে চলে এলাম। ঘরের দরজা ভেজিয়ে পায়চারি করছি। ঘুম তো দূরের কথা, আমার চিন্তা তখন একটাই, ওই কাপড়ের টুকরোটা আসলে কিসের টুকরো, এবং কে সেটাকে কিভাবে এই ছেলেটার কাছে দিল। আর ক্ষতি করতেই যে এইসব কিছু করেছে সেটা বোঝা গেলেও কে করেছে সেটা তো জানা যাচ্ছে না। কি মনে করে আমি ধ্যানে বসলাম। বসে বেশ কিছুক্ষণ ওইভাবে ধ্যান করার পর আমার চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। একটা সুন্দর সাজানো মাটির বাড়ি, একদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে একজন গিন্নি বসে রান্না করছেন, অন্যদিকে গৃহকর্তা তৈরি হচ্ছেন বেরোনোর সময়। একটা সময় গিন্নি উঠে একটা কাঠের দরজা দেওয়া ঘর ঠেলে ভিতরে গেলেন। তার হাতে
সদ্য বেড়ে আনা গরম ভাত ডাল আর কিছু তরকারি। ঠিক এমন সময় হঠাৎ করেই থালা বাসন পড়ে যাবার শব্দ আর গিন্নির চিৎকার। তুমি একেবারে দিকে এসো গো, দেখো দেখো আমাদের সোনাই কি কাণ্ড ঘটিয়েছে। গৃহকর্তা সেই চিৎকার শুনে দৌড়ে সেই ঘরে এলেন। গড়ি বড়গাতে শক্ত করে বেঁধে আটকানো গৃহকর্তার একটা সাদা থুতি, সেটার অন্যদিকে ঝুলছে ওনাদের ছেলে। ঘাড় নিচু হয়ে জিভ বেরিয়ে গেছে। গৃহকর্তা তার মাথায় হাত রেখে মেঝেতে বসে পড়লেন। এরপর বাকিটা আর কিছুই দেখতে পেলাম না। হয়তো পেতাম, কিন্তু বিনোদবাবু ত্রাহি চিৎকারে আমি বেশ ভয়ে ভয়ে চোখ খুললাম। তাড়াতাড়ি করে ঘর থেকে দরজা খুলে বেরোলাম। তারপরে দৌড়ে গেলাম গৃহকর্তার ঘরের দিকে। উনি ওনার ঘরে নেই দেখে ওনার পুত্রের ঘরের দিকে আসতেই ঘোর কাটল। কাঠের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। উনি দরজার এক পাশে সরে মেঝেতে বসে পড়েছেন। হ্যারিকেনের অল্প নিভু নিভু হলদে আলোয় দেখতে পেলাম ওনার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ক্রমাগত। আর তারপর নিচু হয়ে বসতে খেয়াল হলো শুধু কপালে নয়, ওনার হাতেও বেশ খানিকটা অংশ থেকে রক্ত পড়ছে। সেই মুহূর্তে উপায়ন্তর না দেখে নিজের ধুতির কিছুটা অংশ ছিঁড়ে আমি ওই দুই জায়গায় শক্ত করে বেঁধে ওনাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম। এতটা সময় পর্যন্ত উনি একটা কথাও বললেন না। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনাকে প্রশ্ন করলাম, কি হয়েছে বিনোদবাবু? কি ঘটেছে ঘরে, সেটা তো আমাকে অন্তত একবার বলুন। উনি জোর করে মুখে হাসি এনে বললেন, ওই ছেলেটা একটু দুষ্টুমি করছিল। ওকে শাসন করতে যেতে গিয়ে নিজেই পড়েছি। কথাটা যে উনি অসত্য বললেন সেটা আমি বুঝতে পারলাম। কারণটাও বুঝতে অসুবিধা হলো না। কোনো মা বাবাই চায় না তাদের সন্তানকে বাইরের কেউ কখনো খারাপ চোখে দেখুক। নিজেরা হাজার যন্ত্রণা সহ্য করেও তাকে বাইরের পৃথিবীর কাছে ভালো প্রমাণ করতে তারা সর্বদাই বদ্ধপরিকর। আর এক্ষেত্রে যে ছেলেই ওনার গায়ে হাত তোলার মতো গর্হিত অপরাধ করেছে, সে কথা উনি বা বাবা হয়ে আমাকে কি করে বলবেন? এই পর্যন্ত বলে মামা থামল, বলল, গলাটা বড্ড শুকিয়ে এসেছে, তোমরা একটু কলে থাকো, আমি বরং একটু জল খেয়ে আসি। নীরু ওপর থেকে বলল, কি রে স্যাভি, আছিস না ঘুমিয়ে পড়েছিস? না রে, আছি। মামার এই এক দোষ, ক্লাইম্যাক্সে এসেই ওনার বিরতি নিতে ইচ্ছা হয়। আচ্ছা, কি হতে পারে বলতো? মানে ঠিক কিভাবে হলো জিনিসটা? দেখ, আমার যতদূর মনে হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা মামার গল্প শেষ হলেই পাবো। একটু অপেক্ষা করেই যাই না। এইসব কথার মধ্যেই মামা জল খেয়ে আবার ফোনের কাছে ফিরে এলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, আমার নামে কি কথা হচ্ছিল শুনি একটু। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম, ছাড়ুন তো ওর কথা, আপনি বলুন। মামা আবার শুরু করলেন, আমি বললাম, দেখুন, আমি সবটা বুঝতে পারছি, আর যদি আমাকে পুরোটা না বলেন সেক্ষেত্রে আমি তো আপনাদের সাহায্য করতেই পারবো না। আর আমি কথা দিচ্ছি, এ কথা আপনার বাইরের লোকজন তো দূরের কথা, আপনার গিন্নিও জানতে পারবেন না। আপনি নিঃসংকোচে আমাকে বলুন, আমি তো আপনার বড় দাদার মতো। শেষ কথাটা শুনে বিনোদবাবু প্রথমে সজল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপরে কি মনে করে আমার সামনে একবার হাত জোর করলেন, তারপর নিজেকে সামলে নিতে নিতে খানিক ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে শুরু করলেন, এই ঘটনাটা আমি যে প্রথম ওর শিক্ষকের কাছ থেকেই জেনেছিলাম সেটা কিন্তু নয় ঠাকুরমশাই। ঘটনাটা তার অনেক আগে থেকেই ঘটছিল। জন্মদিনের প্রীতিভোজ হওয়ার পরপরই ওর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করি।
ওর মা একদিন রাতে আমাকে জানান, ছেলেটার যে হঠাৎ করে কি হলো আমি না বুঝতেই পারছি না। কেমন একা একা ফাঁকা ঘরে কার সাথে যেন কথা বলে, কেমন একা একা থাকতে চাইছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আমি আমার গিন্নিকে যা হোক ছাইপাশ বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম, কিন্তু এর এই অস্বাভাবিকতা অনেকদিন ধরেই না খেয়াল করছিলাম। আপনাকেও সেদিন লজ্জায় সবটা বলতে পারিনি। আসলে আমি বারবার ওর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে ওর এই বন্ধুটি কে, কবে থেকে ওকে ও চেনে, আমরা দেখতে পাই না কেন। কিন্তু ও খুব একটা ওর বন্ধুর সম্পর্কে কথা বলতে চাইতো না। বেশি জিজ্ঞাসা করলে কুকড়ে যেত, আবার মুহূর্তেই খিলখিল করে হেসে বলতো, আমার বন্ধুর কথা তোমায় বলবো কেন 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 বলবো? আমি নিজে ওর পরিবর্তনটা লক্ষ্য করেছিলাম। একটা ভারী চেহারার ছেলে মাসখানেকের মধ্যে ঠিক কতটা রোগা হয়ে গেছে সেটা ওকে না দেখলে বোঝা শক্ত। চোখের তলায় কালি, চুপচাপ হয়ে যাওয়া আমার এই বদলে যাওয়া ছেলেকে আমি যে কিছুতেই চিনতে পারছি না। শুধু তাই নয়, আমি ওর ফিসফিস করা কথা বলা শুনে দু একবার ওর ঘরে ঢুকে জানবার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুফল হয়নি। একদিন আমি তো রেগে বললাম, তোর এই বন্ধুটি যে তোর ভালো চায় না সে কথা কি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, ও যা বলছে অন্ধের মতন তাই করলে তোর যে সব যাবে। এইসব বেয়ারাপানা বন্ধ কর। বলতেই ও কেমন যেন না থম মেরে গেল, আর তারপরেই চকিতে ঘরের চেয়ারটা এক হাতে তুলে আমার দিকে ছুড়ে দিল। আমি মুহূর্তের জন্য পাশে সরে যাওয়ায় চেয়ারটা মেঝেতে সশব্দে পড়ে গেল। আমি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে ওর দিকে তাকাতেই রক্তবর্ণ চোখে ও বলল, ও পছন্দ করছে না, ও চাইছে না তুমি এখানে থাকো। চলে যাও বাবা, চলে যাও চলে যাও। ও কিন্তু ভীষণ রেগে আছে। যাও যাও, হুশ হুশ। এরকম আরো কয়েকবার হয়েছে, কিন্তু কি করবো ঠাকুর মশাই, কি করব আপনি বলুন আমার। আমি যে বেশ, তবে এগুলো আপনার আমাকে আগেই বলা উচিত ছিল, বড় দেরি করে ফেললেন যে। বিনোদবাবু চুপ করে রইলেন। আমি বাইরে তাকাতেই দেখলাম পূবের আকাশ আলো হয়ে এসছে। বললাম, আপনি ঘরে যান বিনোদবাবু, আগামীকাল আমি একটা যজ্ঞ করব, আপনাকে তার জোগাড়ের বন্দোবস্ত করার ব্যবস্থা করে দিতে হবে। বিনোদবাবু আশা উজ্জ্বল চোখে বললেন, সে নিয়ে আপনি ভাববেন না ঠাকুর মশাই, আপনি বলে দিন, আমি সব আনিয়ে নেব। বেশ, আমি বলে দিচ্ছি, আপনি আপাতত যান, একটু ঘুমিয়ে নিন। আমার আর ঘুম এলো না। সকালে চা খেয়ে বারান্দায় বসে আছি, এমন সময় শুনলাম উদ্দালকের সঙ্গে ওর মায়ের বড় কথা কাটাকাটি হচ্ছে। একটু ভালো করে শুনতেই বুঝতে পারলাম পুত্রের পড়া হয়নি বলে গৃহশিক্ষকের বাড়িতে আজ পরীক্ষা দিতে যেতে গিন্নিমা বারণ করছে। কিন্তু সে কথা শুনতে নারাজ ওনার পুত্র, সে আজকে পড়তে যাবে। নাছোড় বান্দা জেদ আর এক গুয়েমির কাছে শেষমেশ হেরে যেতেই হলো গৃহকোর্ট থেকে। উনি চুপ করে যেতেই ছেলেটা ঝড়ের গতিতে আমার পাশ দিয়ে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সাইকেল নিয়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল। সমস্ত ব্যাপারটাই আমার নজরে এলো। আমিও ছেলেটার পিছনে পিছনে গেলাম। ওর সাইকেলের গতির সঙ্গে পায়ে পা মিলিয়ে দৌড়তে দৌড়তে রীতিমতো হাঁপ ধরে যাচ্ছিল। অবশেষে দেখলাম সত্যি সে পড়ার ঘরে ঢুকে বসে পড়ল। ঘণ্টাখানেক এদিক সেদিক ঘুরে ফিরে আসতে যাব, ঠিক তখনই পড়ার ঘরে থাকা সেই শিক্ষক বললেন, এ কি উদ্দালক, তুমি যাচ্ছ কোথায়?
এখনো তো কিছুই লেখনি। আরে দাঁড়াও দাঁড়াও। আমি চোখের সামনে দেখলাম পরীক্ষা শেষ হওয়ার আগেই সে খাতা জমা করে সাইকেল চেপে আবার বাড়ির দিকেই রওনা দিল। আমিও খানিক এদিক সেদিক ঘুরে বাড়িতে ফিরে এলাম। সন্ধ্যায় নিজের ঘরে বসে মনে মনে মা তারার নাম জপ করছি। বারান্দায় জায়গায় জায়গায় ঝুলছে লণ্ঠন কিংবা হ্যারিকেন, সন্ধ্যা প্রদীপ জ্বলছে উঠোনের তুলসী মঞ্চে। কিন্তু একটা জিনিস এতদিন পরে আমার নজরে পড়ল, তুলসী মঞ্চে তুলসী গাছটি প্রায় মৃত দশায় কোনো রকমে দাঁড়িয়ে আছে। সে যাই হোক, মনে মনে মাকে স্মরণ করছি। কিছুক্ষণ পর ধুনোর সুন্দর সুবাস নাকে এসে ঠেকল। আমার ততক্ষণে মায়ের নাম করা সেই দিনের মতো ইতি হয়েছে। আর একটু রাত বাড়লে আমার ঘরের বাইরে থেকে গৃহকর্ত্রীর ডাক শোনা গেল। ঠাকুর মশাই, আপনার রাতের খাবার আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। যদি আরও কিছুর প্রয়োজন পড়ে তাহলে নিঃসংকোচে আমাকে একটিবার জানাবেন, ঠিক আছে? আবার সেই নুপুর পড়া পায়ের শব্দ আমার ঘরের বাইরে থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই বাড়ির এক ভৃত্য আমার খাবারের থালা হাতে আমার ঘরে এলো। আমি তাকে ইশারায় টেবিলে সেসব নামিয়ে রেখে চলে যেতে বললাম। সে চলে যাবার কিছুক্ষণ পর হাত মুখ পরিষ্কার করে রাতের খাবার উদরস্থ করে পান মুখে পুরে আবার হাত মুখ পরিষ্কার করে নিয়ে বাইরে গেলাম। খেয়াল করলাম সেই ভারী ভৃত্য আমার খাওয়া হয়ে গেছে বুঝে আমার ঘরে ঢুকে এঁটো বাসন সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। আমিও সেই দিন আর বেশি রাত করলাম না। তারপরে নরম বিছানায় শরীরটা সোজা এলিয়ে দিলাম। আগের রাতে ধকলের কারণেই কিনা জানি না, আমার ঘুম আসতে খুব বেশি দেরি হলো না। হঠাৎ একটা আর্ত চিৎকারে ঘুম ভেঙে গেল। উঠে বসতে বসতে একবারের জন্য মনে হলো এরকম গলার শর্ত গৃহকর্তার। আর কোনো দিকে কোনো শব্দ নেই, অন্ধকার ঘরে আমি ভূতের মতো বিছানোর উপরে ঘুম থেকে বসেছি। খোলা জানলা দিয়ে এসে পড়ছে নরম জ্যোৎস্নার শীতল আলো। অন্ধকার চোখ সয়ে আসতে আমি বিছানা থেকে নামলাম। এক নাগারে ডেকে চলা ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে পেঁচার ডাক দূর থেকে ভেসে আসছে। আমি ঘর থেকে বেরিয়ে খানিকটা দরজা টেনে দিয়ে হেঁটে চললাম বারান্দা ধরে। আমার কেন জানি না মনে হচ্ছিল আমার একবার গৃহকর্তার ঘরের দিকে যাওয়া বিশেষ প্রয়োজন। সেই মতোই সেই ঘরের দিকে এগোলাম, কিন্তু ওনার ঘর অবধি পৌঁছতে হলো না। একটা গড়গড় শব্দ পেয়ে কি মনে করে বসার ঘরে ঢুকলাম। সেখানে নিমে আসা হলদেটে হ্যারিকেনের অল্প আলোয় সবটি কেমন মায়াময় হয়ে রয়েছে। কিন্তু আমি ছাড়াও যে ঘরে আরো অন্য কেউ আছে সেটা বুঝতে আমার বিন্দু মাত্র সময় লাগলো না। হ্যারিকেনটা হাতে নিয়ে চারদিক দেখতে শুরু করলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই আমি একটা বইয়ের কাঁচের আলমারির আড়ালে গৃহকর্তাকে আবিষ্কার করলাম। ওনাকে দেখে মনে হলো উনি প্রচণ্ড ভয় পেয়েছেন, আর তার ফলেই দাঁত কপাটি লেগে গিয়ে গড় গড় শব্দ বের হচ্ছে ওনার মুখ দিয়ে। আমি হ্যারিকেনটা পাশে রেখে ওনাকে অনেক কষ্টে ধরে ধরে একটা বড় আকারের সোফায় বসিয়ে দিলাম। তারপর নিজেই একটু খুঁজে দেশলাইয়ের বাক্স বের করে ঘরে সমস্ত বাতিদানিতে রাখা বাতিগুলো জ্বালিয়ে দিলাম। ঘরের এক কোণে রাখা পুজো থেকে খানিকটা জল গড়িয়ে আমি গৃহকর্তাকে দিলাম। ওনার হাত পা তখনও কাঁপছে। ওনাকে বললাম, বিনোদবাবু আপনি শান্ত হন, আমি তো আছি। এই যে দেখুন, সবটা ঠিক আছে, একবারে আগের মতনই। আপনি একটু শান্ত হয়ে আমাকে বলুন কি দেখে আপনার এরকম করুণ অবস্থা হলো। উনি একবারে সমস্ত জলটা খেয়ে গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে আমার দিকে তাকালেন। ওনার চোখে তখনও ভয় আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেলাম। উনি থেমে থেমে বলতে শুরু করলেন, আপনার সঙ্গে সন্ধেবেলা দেখা করে আসার পরপরই গিন্নি আমাকে রাতের আহার দিয়ে দেন।
আমিও বিনা বাক্য ব্যয়ে সেসব গ্রহণ করবার পর হাত মুখ পরিষ্কার করে ঘুমাতে যাই। জানলা দিয়ে আসা শীতল হাওয়ার স্রোতে খুব তাড়াতাড়ি দু চোখে না ঘুম ভিড় করে আসে। ওইভাবে ঠিক কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম জানি না। একটা সময় পরে ভীষণ জল তেষ্টায় আমার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে হ্যারিকেনের আলোটা আরো খানিকটা বাড়িয়ে দিই। তারপর বিছানা থেকে নেমে ঘরের কুজোর দিকে যাই, কিন্তু সেখানে গিয়ে আবিষ্কার করি যে সে কুজোতে জল একেবারেই নেই। অতটা রাত্রে আর গিন্নিকে ডেকে বিব্রত করব না বলেই নিজেই ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে এই বসার ঘরের দিক থেকে না কেমন একটা খসখস শব্দ কানে আসে। প্রথমে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেও শব্দটা আরো খানিকটা জোরালো হয়। আমি থমকে দাঁড়িয়ে পড়ি। কি মনে করে দরজা টেনে বসার ঘরে ঢুকি। চারিদিক অন্ধকারে ডুবে রয়েছে আর শব্দটাও একেবারে বন্ধ। তাও আমি ঘরের মধ্যে ঢুকে এদিক সেদিক দেখছি। হঠাৎ একটা পুরুষ কণ্ঠে ডাক শোনা যায়। সে বলছে, বিনোদ, নিজের ছেলেটাকে বাঁচাতে ওই বামুনটাকে ধরে আনলি বুঝি? আমার সারা দেহে তখন লোম দাঁড়িয়ে গেছে। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরলাম। আর ফিরতেই বিনোদ বাবু চোখ বুজে ফেলেছেন ভয়ে। ওনার চোখ মুখ বিকৃত হয়ে এসছে। আমি আবার বললাম, হ্যাঁ ফিরতে কি দেখলেন বিনোদ বাবু বলুন? এখানে আমি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি নেই, বলুন আপনি। উনি আমার হাতটা শক্ত করে ধরে বললেন, ফিরতেই দেখলাম একটা বছর কুড়ির ছেলে, তার সারা গায়ের সমস্ত মাংস হাড় থেকে ঝুলে পড়েছে। পা দুটো আমাদের মতো নয়, কেমন যেন উল্টে রেখেছে। একটা বিশ্রী মাংস পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছে। ততক্ষণে ছেলেটার মুখটা বিবরণ, গলাতে চেপে বসে যাওয়া কোনো দড়ির দাগ, সেখানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে রয়েছে জায়গাটা। কোটরাগত দুটো ছোট্ট ছোট্ট সবুজ মণি এক দৃষ্টিতে আমারই দিকে তাকিয়ে ফেটে যাওয়া ঠোঁটের মধ্যে থেকে সাদা সাদা দাঁত দেখা যাচ্ছে। কি বিভৎস সেই দৃশ্য! এবার তার ওই ঠোঁট ফাঁক করে বিশ্রী দাঁতগুলো বের করে বিশ্রী ভাবে করে হেসে উঠল। তারপরেই আবারও সেই একই রকম গলায় বলল, কি ভেবেছিস আমার থেকে তোর ছেলেকে মুক্ত করে নিয়ে যেতে পারবি? আরে মূর্খ, তোর ছেলেকে না নিয়ে আমি যে কিছুতেই যাব না। কিছুতেই না। আবার সেই বিশ্রী বিকট হাসির শব্দে কানে প্রায় তালা লেগে আসছিল। আমি প্রচন্ড ভয়ে পিছিয়ে আসতে গিয়ে এখানে পড়ে গেছিলাম। আমি সমস্তটাই শুনলাম।
অবশ্য যেটা আমি জানতে পেরেছি আমার তন্ত্রবিদ্যার জ্ঞান দিয়ে, সেই কথাটা তখনও আমি বাড়ির কাউকে জানাই। ওনাকে আমি এই বলে শান্ত করলাম যে আপনারা চিন্তা করবেন না, আগামীকাল আমি সবটা ঠিক করে দেব। সম্ভব হলে আপনি এখন ঘুমোতে যান, আপনার ঘুমের বিশেষ প্রয়োজন। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমি দেবী ধূমাবতীর আরাধনা করব, মনস্থির একবারে করে সঠিক সিদ্ধান্তই নিয়েছি। এই পর্যন্ত বলে মামাকে থামতেই হলো, কারণ নীরু এতক্ষণ অনেক কষ্টে চুপ থাকবার পর আর থাকতে না পেরে প্রশ্ন করেছে, বিধবা দেবীকে, অমঙ্গলের দেবীকে এখানে ডেকে কি লাভ? মামা একটু হাসলেন, তারপর বললেন, তবে তোমাদের তো আমার দেবীর উৎসের গল্প শোনাতে হয়, তাহলে সে কথাই আগে বলি। দেবী ধূমাবতী সাদা বসন পরিহিতা দশ মহাবিদ্যার সপ্তম এক দেবী, যার এক হাতে রয়েছে ঝাঁটা এবং অন্য হাতে থাকে কুলো। দেবীর এই রূপের পশ্চাতে থাকা আমাদের পুরাণে উল্লিখিত আসল গল্পটা খানিকটা এরকম। মহাদেব তার কোনো এক জন্মে একবারে ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় তার পত্নীর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সেই মুহূর্তে ওনার কাছে খাদ্য সামগ্রী প্রায় কিছুই ছিল না। ক্ষুধার্ত দেবী সেই মুহূর্তে ছুটে যান দেবাদিদেবের কাছে। তাকে ধ্যানে মগ্ন দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। দেবাদিদেব ধ্যানযোগে বুঝতে পেরে দেবীকে বুঝিয়ে দেন যে তার ধ্যান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, তারপরেই তিনি খাদ্যের ব্যবস্থা করবেন। দেবীর ক্ষুধা ততক্ষণে এতটাই তীব্রতর হয়েছে যে তার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সেই মুহূর্তে তিনি তার ক্ষুধা নিবৃত্তির জন্য মুখ হাঁ করে সমস্ত কিছু দ্বারস্থ করতে শুরু করলেন। এরকম করতে করতে তিনি নিজের ক্ষুধা চরিতার্থ করতে সামনে থাকা ধ্যানমগ্ন মহাদেবকেও ভক্ষণ করে ফেলেন। ওনার ক্ষুধা চরিতার্থ হওয়ার পর দেবী বুঝতে পারেন যে তিনি কি পরিমাণ অপরাধ করে ফেলেছেন। মহাদেব তাকে তার দেহের ভিতর থেকে আবার বাইরে আনতে আদেশ দেন। দেবী সেটা করতে যান, কিন্তু উনি বিফল হন। ওনার মুখ থেকে শুধুই সাদা ধোঁয়ার কুণ্ডুলি বেরোতে থাকে। সেই থেকে উনি অভিশাপ পান এবং নিজের স্বামীকে ভক্ষণ করে ফেলার জন্য তাকে বৈধব্য বেশ নিতে হয়। ওনার পোশাক মলিন, উনি সর্বদা ক্ষুধার্ত তৃষ্ণার্ত। সেই থেকে মাকে আমরা এমন রূপে দেখি। আসলে উনি অপশক্তির দেবতা বা মন্দের দেবতা নন। উনি কখনোই কারো কোনো ক্ষতি করেন না, শুধু সাধকের আহ্বানে তিনি সাড়া দেন এবং প্রত্যেক সাধকের চাহিদা মতো কারো মধ্যে থেকে খারাপ বা বদগুণটা তিনি তার সঙ্গে নিয়ে চলে যান। উনি নিজে কোনো ভক্তের কোনো ক্ষতি তো কখনোই করেন না, শুধু আমাদের মধ্যে যা খারাপ বা হীনকারী সেই সব নিজের সঙ্গে আত্মসাৎ করে নেন। এবার তোমরা বুঝলে তো ঠিক কতটা ভুল জানতে? আমি বললাম, হ্যাঁ, তবে এই তথ্য আমাদের সত্যিই জানা ছিল না। মামা তারপর? মামা দু একবার কেশে নিয়ে তারপর খানিকটা জল গলায় ঢেলে বলতে শুরু করলেন, যা বলছিলাম, সেই দিনটা যেন কাটতেই চাইছিল না কিছুতেই। প্রতিটা প্রহর যেন দীর্ঘ কোনো এক পক্ষকাল সময় বলে মনে হচ্ছিল। তার উপরে সকাল থেকেই শুনলাম বিনোদবাবুর ধুম জ্বর। তিনি একেবারেই বিছানা ছেড়ে উঠতে পারছেন না। একবার সেই দিকটায় ঘুরে এলাম। অবশেষে দিনের শেষে সন্ধ্যা নামল। আমি হোমকুণ্ড, বেলকাঠ, ঘৃত মধু, বেলপাতা, বালি, পাটকাঠি আরও বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে বসলাম। শুভক্ষণও প্রায় উপস্থিত। আমারও এই দিকে ততক্ষণে সমস্ত জোগাড় যন্ত্র করা শেষ। আমি মাথায় নতুন গামছা বেঁধে যজ্ঞ শুরু করলাম। ওম ধূমাবত্ময়ী বিস্ময়ে সন্মাহারণ্যৈ ধীমহি তন্নো ধূমা প্রচোদয়াৎ। ওম ধূমাবত্ময়ী বিদ্মহে সন্মাহারণ্যৈ ধীমহি তন্নো ধূমা প্রচোদয়াৎ।
বেশ কিছুক্ষণ ওইভাবে মন্ত্রপাঠ এবং ঘৃতাহুতি দেওয়ার পরে হঠাৎ করে বিনোদ বাবুর ছেলে অপ্রকৃতিস্থের মতো যজ্ঞকুণ্ডের দিকে ছুটে আসছিল। ওর একটা হাতে জলের কুঁজো, সেটাকে দাঁতে করে নিয়ে ও কুঁজো হয়ে দৌড়ে আসছে হোমকুণ্ডের কাছে। হোমকুণ্ডের কাছে পৌঁছানোর আগে মুহূর্তে বিনোদ বাবু এসে তার ছেলেকে থামিয়ে তার হাত থেকে কুঁজো দূরে ছুঁড়ে ফেলে দিলেন। উদ্দালক তার বাবাকে প্রায় ঠেলা দিয়ে ফেলে দিল সিঁড়ির দিকে। রাগে গড় গড় করতে করতে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে সে বলছে, আমাকে কেন তাড়াচ্ছিস? হ্যাঁ, আমাকে কেন তাড়াচ্ছিস? কেন কষ্ট দিচ্ছিস আমায়? আমি তো একে না নিয়ে যাবো না। কাজ শেষ না হওয়া অব্দি আমি যাবো না। আমি সেই মুহূর্তে মন্ত্র পাঠ করে পাশে থাকা গঙ্গার জল মন্ত্র পড়ে তার দিকে ছুড়ে দিলাম। রোগীর মতো হাত পা মুড়ে খানিকটা সরীসৃপের ন্যায় আচরণ করছে উদ্দালক। আমি তখনও এক মনে মন্ত্র পাঠ করে চলেছি। তার কিছুক্ষণ পরেই সেই কাপড় আর কলম যজ্ঞের জ্বলন্ত আগুনের মধ্যে ছুড়ে দিলাম। নিমে সেই আগুনের সর্বগ্রাসী লেনি যাঞ্চিকা তাকে গ্রাস করে নিল। তারপরেই কোথা থেকে যেন আকাশের বুকে মেঘ জমে হঠাৎ করেই বিদ্যুতের ঝলক, মুহুর্মুহু মেঘের গর্জন শুরু হয়েছে। বেশ কিছুক্ষণ পর দেবী আমার ডাকে সাড়া দিলেন। তাকে করজোড়ে প্রণাম করে বললাম, মা মা, এই সংকট থেকে একমাত্র আপনি উদ্ধার করতে পারেন মা। এই ছেলেটিকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন মা, মুক্তি দিন। নিজের রক্তের আত্মীয় এই ঘৃণ্য কাজ করেছে বজ্রশেখর। ঠিক আছে, আমি তাকে নিয়ে যাচ্ছি। উদ্দালকের ছটফটানি অনেকটা কমে এলো। চারদিকটা কেমন শান্ত হতে শুরু করেছে ততক্ষণে। আমি অপেক্ষা করছি ঘটনার অন্তিম পরিণতির জন্য। কিছুক্ষণ পর সদরের বড় সেগুন কাঠের দরজায় শব্দ করে একটা বিশাল চিড় ধরে গেল। আর তারপরে সেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমাদের উদ্দেশ্যে প্রতিশোধ স্পৃহা নিয়ে বলল, আমি চলে যাচ্ছি। তবে যে আমাকে এত কষ্ট দিয়েছে তাকে আমি এত সহজে মুক্তি দেব না। কিছু দেশ না। তারপর কিছুদিন অত্যন্ত জ্বরে পড়ল উদ্দালক। দিন দুয়েক পর জানা গেল বিনোদ বাবুর বোন ঘোরতর ভাবে অসুস্থ হয়ে বিছানা নিয়েছেন। তাকে কবিরাজ দেখে ওষুধ দিয়েছেন ঠিকই, কিন্তু সেসব গ্রহণ করার পরেও কোনো ফল হচ্ছে না। বিনোদবাবু ফের আমাকে সঙ্গে নিয়েই সেই বাড়িতে গেলেন। বাড়িতে উদ্দালকের বয়সী একটি ছেলে আছে। দেখলাম মুখের গড়ন দেখে বুঝলাম বিনোদবাবুর বোনের ছেলে। তাকে বিনোদবাবু প্রশ্ন করলেন, তোর মা কোথায় রে? উবাই বলল, ঘরে শুয়ে আছে। আমরা ভিতরে গেলাম। প্রায় বিছানার সঙ্গে মিশে যেতে বসা একটা জীর্ণ শরীর, মাথার চুল অগোছালো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সেখান থেকে ফেরবার সময় কথায় কথায় বিনোদবাবু বললেন, বিনোদিনী সবসময় শুধু ছেলেটাকে নিয়েই পড়ে থাকতো। ওর স্বামী বিশেষ ভালো নয়। মদ গাঁজা সেবন করে কোথায় কোথায় যেন পড়ে থাকে, তার কোনো ঠিক নেই। ওই ছেলেটা মানে বুবাইকে আঁকড়ে ধরেই বেঁচেছিল এতদিন। ওর একটু দুঃখ ছিল, ওর ছেলে আমার ছেলের মতন অত ভালো করে লেখাপড়া করতে পারতো না বলে। সে কথা আমাকে বলেও ছিল অনেকবার। তুলনা টেনে কথাও বলতো মাঝে মধ্যে।
এখন নিজেই কেমন অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। পরদিন বিকালে বিনোদবাবু আমার সঙ্গে গ্রাম বেড়ানোর অছিলায় আলাদা করে কথা বলতেই বাড়ি থেকে বেরোলেন। কিছুক্ষণ ধান জমির মাঝে আলপথ বেয়ে হাঁটার পর উনি প্রশ্ন করলেন, ঠাকুরমশাই, সেই দিন মা বললেন রক্তের সম্পর্ক আছে এমন কেউই এই বিপদ ঘটিয়েছে, সে তবে কে, আর কিভাবেই বা এত কাণ্ড? আমি বললাম, ঘটনাটা শুরু অনেকটা আগে থেকে বলি কিভাবে। আপনিই বললেন আপনার বোন নিজের ছেলের সঙ্গে ক্রমাগত আপনার ছেলের তুলনা করতেন। উনি ওনার ছেলের না পারাগুলো প্রথম প্রথম মেনে নিতে পারতেন না, আর সেই তুলনা কখন যে হিংসার ধিকি ধিকি আগুনে বদলে গিয়েছিল সেটা হয়তো উনি নিজেও আঁচ করতে পারেননি। বারবার হেরে যেতে তো কারোরই ভালো লাগে না, যদিও এখানে হারা জেতার কিছু নেই, তবু ওই যে হিংসা, চাহিদা, তুলনা, ওগুলো করতে করতে এই বিষয়টাকে হেরে যাওয়ার বশেই উনি মেনে নিয়েছিলেন। আর তারপরে নিজের স্বামীর ওই রকম চরম দুর্দশা, সমস্ত আকাঙ্ক্ষা, স্বপ্ন পূরণের একমাত্র অবলম্বন তখন বুবাই। এবার সেও যখন সৎ প্রচেষ্টায় কোনোভাবেই উদ্দালককে হারিয়ে নিজে জিততে পারছে না, তখনই হয়তো নিরুপায় হয়েই উনি কোনো তান্ত্রিকের কাছে যান। আমার বদ্ধমূল ধারণা তিনি কোনো নিম্নমানের সাধক ছিলেন। নিম্নমানের তন্ত্র সাধনায় সাধকেরা তাদের কাছে বন্দি করে রাখেন আত্মহত্যা করা মানুষদের আত্মা। বিষয়টা খানিকটা এই জিন চালনা করার মতো বলতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে সেই মুক্তি না পাওয়া অতৃপ্ত আত্মাকে মুক্তির লোভ দেখিয়ে, বিভিন্ন মিথ্যে আশা দেখিয়ে বিভিন্ন কাজ দেওয়া হয়। সেই কাজ মুক্তির লোভে তারা করেও দেয়। আর সেই বিষয়টা আরো ত্বরান্বিত হয় যখন সেই মানুষটির মৃত্যুর জন্য ব্যবহৃত কোনো কাপড়ের টুকরো বা প্রিয় জিনিস, যার ক্ষতি করতে চাওয়া হচ্ছে, তাকে ব্যবহার করতে দেওয়া হয়। এক্ষেত্রেও সেটাই ঘটেছিল। শুভ বলে ছেলেটি গলায় দড়ি দিয়ে বেশ কিছুদিন আগে নিজেই নিজেকে হনন করে, আর তার অতৃপ্ত আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখে। এবং আপনার বোন সেখানে গিয়ে আপনার ছেলের ক্ষতি করবার জন্য বললে, সেই আত্মাকে মুক্তির লোভ দেখিয়ে তাকে আপনারই ছেলেকে মারবার জন্য পাঠানো হয়। যদিও আমি সঠিক জানি না, তবে আমার মন বলছে ওই কলমটা, যার মধ্যে ওই গলায় দড়ি দেওয়ার ধুতির টুকরোটা পাওয়া গিয়েছিল, সেটা ওখানে রাখা এবং আপনার ছেলেকে দেওয়া সমস্তটাই করেছিল আপনারই বোন। আর আমি যদি খুব ভুল না করি, তবে ওনার মৃত্যু খুব অস্বাভাবিকভাবে ঘটবে আর দিন কয়েকের মধ্যে। বিনোদবাবু প্রচন্ড অবাক হয়ে বললেন, কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, আমার বোন এই কাজ? আপনার অবস্থা আমি বুঝতে পারছি বিনোদবাবু, তবে এই ঘটনার সত্যি মিথ্যে জানার জন্য এটা আগে জানা দরকার যে কলমটা কে ওকে কখন কিভাবে দিয়েছিল। সেই দিন বাড়িতে ফিরে বিনোদবাবু আর আমি দুজনে মিলেই উদ্দালকের ঘরে গেলাম। ওকে বিনোদবাবু এই কলমটার বিষয়ে জিজ্ঞাসা করতে ও মনে করে বলল, ওই কলমটা আমাকে বুবাই দিয়েছিল বাবা, ওর একটা আর আমার একটা। আমার জন্মদিনের দিনই ওটা এনেছিল। আচ্ছা বাবা, শুনছি পিসির শরীর খারাপ, বুবাইকে আমাদের বাড়িতে নিয়ে এসো না, ও হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। বাবা, ও বাবা। বিনোদবাবু স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওনার চোখের কোণ ভিজে আসছে। সেই দিন বিকেলে ওনাদের বিদায় জানিয়ে আমার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরোতে যাব, ঠিক এমন সময় একজন লোক প্রায় রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, কর্তামশাই, বিনোদিনী গিন্নিমা আজকে সকাল থেকে বুকের ব্যথায় বড় কাতরাচ্ছিলেন। এই একটু আগে উনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন। আপনারা একবার শিগগির চলুন। হ্যাঁ, শিগগির চলুন। আমি আর ওখানে দাঁড়ালাম না। অপকর্মের শোধ মানুষকে হয়তো এইভাবে জীবন দিয়ে দিতে হয়। মামা চুপ করলেন।
নীরু বলল, মামা তুমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। আজকের গল্পটা খুব ভালো লাগলো মামা, আবার বিরক্ত করব কিন্তু আমরা। আমি বললাম, মামা শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। নমস্কার। শেষ হলো আমাদের আজকের গল্প বজ্রশেখর আগমবাগীশ ও ধূমাবতী সাধনা। নিরুপমা চরিত্রে সঞ্চিতা, কথক ও শ্যামসুন্দরীর ভূমিকায় মিমো, বজ্রশেখর আগমবাগীশ RNM অভিষেক, গৃহকর্তা সৌরভ, গৃহকর্ত্রী অন্তরা, উদ্দালক কৌশিক, গৃহকর্তার বোন ঈশিতা, বুবাই শুভম, শুভ অভিষেক দুবে, সুশোভন বাবু রূপঙ্কর, ধূমাবতী পামেলা পাঠক, লোকের চরিত্রে রাহুল। পোস্টার ডিজাইনটি করেছেন সূর্য। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সপ্তকথা অফিসিয়াল 2.0-কে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন সপ্তকথার দ্বিতীয় গল্পের আসরকে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়। আজকের জন্য বিদায়।